হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, চলতরিৎ ক্লাস নাম্বার 7 অর্থাৎ এর আগের দিন আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স অর্থাৎ অভ্যন্তরীণ যে রোধ, সেই রোধ নিয়ে কিন্তু আলোচনা করেছি এবং তার সাপেক্ষে যে ম্যাথ, সেই ম্যাথ কিন্তু আমরা করেছি। তোমরা যদি কেউ না দেখো তাহলে দেখে নাও। আজ আমরা চলতরিৎ অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো কোনো এক পরিবাহীর রোধাঙ্ক। চলো স্টুডেন্ট, তোমরা তোমাদের খাতা পেন নিয়ে রেডি হও। ওকে, চলো। দেখো, ওহমস লতে আমরা কি পড়েছি? ওহমস লতে আমরা পড়েছি যে কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য এবং সেই পরিবাহীর যে প্রবাহ মাত্রা, তার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি ছিল আমাদের? সেই সম্পর্কটা ছিল আমাদের যে ভি ইকুয়ালস টু আইআর অথবা ভিএ মাইনাস ভিবি অথবা ভিএ মাইনাস ভিবি সমান সমান আই ইন্টু ওয়ান। এটা কিন্তু ওহমস লয়ে পড়েছি। এবং এই আর, সেই আরটাকে কি আমরা পড়েছি? কোনো পরিবাহীর রোধ। ঠিক আছে, এটা ওহমস লতে আমরা পড়েছি। এই আরটাকে বলা হয় কোনো পরিবাহীর রোধ। এবং এই যে রোধ, ঠিক আছে, ওখানে আমরা পড়েছিলাম যে এই রোধটা হলো পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। এই কথাটা কিন্তু আমরা ওখানে পড়েছিলাম। আজকে আমরা দেখব যে এই আরটা কোনো পরিবাহীর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং সেখান থেকে রোধাঙ্ক কি বা রোধাঙ্ক কাকে বলে, সেই জিনিসগুলো যে এসছে সেটা কিন্তু আমরা আজকে দেখব। ঠিক আছে, বলছি স্থির উষ্ণতায়, ভালোভাবে ভাববে, স্থির উষ্ণতায় কোনো পরিবাহীর রোধ তিনটে জিনিসের উপর নির্ভর করে। ঠিক আছে, একটা কি? একটা হলো কোনো পরিবাহীর দৈর্ঘ্য, দুই বলছে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর 3 নম্বর বলছে কোনো পরিবাহীর উপাদানের প্রকৃতি। কি বললাম? যে স্থির উষ্ণতায়, ভালো করে ভাববে, স্থির উষ্ণতায় কোনো পরিবাহীর রোধ ফার্স্ট কি বলছে? 1 নম্বর বলছে যে দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। কোন পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের উপর, পরিবাহীর দৈর্ঘ্যের উপর, 2 নম্বর বলছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। 3 নম্বর বলছে কোন পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর, কোন পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। বলছে কোন পরিবাহীর রোধ এই তিনটে বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। এই তিনটে জিনিস কিন্তু আমরা একটা একটা করে আলোচনা করব। ফার্স্ট আমরা কি দেখলাম? ফার্স্ট আমরা দেখলাম যে কোনো পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে আমরা দেখাবো। মনে করো কোনো একটা পরিবাহী আছে, ঠিক আছে, মনে করো কোনো একটা পরিবাহী আছে। পরিবাহীটার মধ্য দিয়ে কারেন্ট যদি ফ্লো হয়, কারেন্ট ফ্লো হওয়া মানে কি? কারেন্ট ফ্লো হওয়া মানে কি? ইলেকট্রন এই দিক থেকে এইদিকে ফ্লো হচ্ছে, ঠিক না? আর পজিটিভটা এই দিক থেকে এদিকে ফ্লো হচ্ছে। যদি পরিবাহীটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়, ভালো করে ভাববে, আগে ইলেকট্রনটা এইখান থেকে এইখানে যেত, এখন ইলেকট্রনটা যদি এইখান থেকে এইখানে, অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়ানো হয়, ইলেকট্রনটাকে বেশি পথ অতিক্রম করতে হবে। বেশি পথ অতিক্রম করা মানে কি? বেশি বাধা, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি কি, যে দৈর্ঘ্যের উপর কিন্তু পরিবাহী রোধ সরাসরি নির্ভর করতে, অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়ে পরিবাহী রোধ বাড়বে। এটা ভালোভাবে কি করে বুঝবে? কিভাবে বুঝবে? ধরো তুমি বাজারে যাচ্ছ, খুব ভালো করে ভাববে। ধরো তুমি বাজারে যাচ্ছ একটা রাস্তা দিয়ে, একটা সরু রাস্তা দিয়ে তুমি বাজারে যাচ্ছ, ঠিক আছে। ধরো এইখান থেকে তোমার বাড়ি, এখানে তোমার বাড়ি, আর এখানে হলো বাজার। যদি বাজারটা আরো অনেক দূরে হয়, তাহলে তোমাকে এই সেম রাস্তা দিয়ে তুমি যাও, যদি রাস্তাটা বেশি অতিক্রম করতে হয়, মানে কি এই রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া মানুষজন বিভিন্ন জিনিস থাকবে, অর্থাৎ এই অবধি আসতে তোমার যে পরিমাণ বাধা আসবে, যদি রাস্তাটা আরো বেশি হয় তাহলে তোমার আরো বেশি বাধা আসবে। অর্থাৎ কি? অর্থাৎ যত দৈর্ঘ্য তুমি বাড়াবে
তত বাধা কিন্তু অবশ্যই বাড়বে। সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সেক্ষেত্রে কিন্তু সমান ধরে নিতে হবে, অর্থাৎ রাস্তাটা কিন্তু সেম রাস্তা ধরে নিতে হবে, অর্থাৎ সেম চওড়া তোমাকে কিন্তু ধরে নিতে হবে। তাহলে বোঝা গেল যে অর্থাৎ কোনো পরিবাহীর রোধ কি হবে, কোনো পরিবাহীর রোধ সরাসরি দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, অর্থাৎ যদি দৈর্ঘ্য বাড়ে সেক্ষেত্রে রোধ কি হবে, বাড়বে। ঠিক আছে, চলো দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা আমরা করি। ফার্স্ট যেটা আমরা দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা, দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা কিভাবে দৈর্ঘ্যের উপর নির্ভর করে আমরা যেটা বললাম, ঠিক আছে সেটা বলি আমরা। একই উপাদান এবং একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট, ভালো ভাববে, দেখো উপাদান যদি আলাদা হয়ে যায়, উপাদান যদি আলাদা হয়ে যায় মানে ধরো একটা ধরো লোহার যদি পরিবাহী হয়, ঠিক আছে, আর একটা তামার পরিবাহী, নিশ্চয়ই তামার মধ্যে দিয়ে কিন্তু আরো বেশি ইলেকট্রনটা আরো ভালোভাবে প্রবাহিত হতে পারবে। ঠিক আছে, এই জন্য আমাকে কিন্তু এই কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে যে একই উপাদান এবং একই প্রস্থচ্ছেদ যুক্ত, একই উপাদান ও একই প্রস্থচ্ছেদ যুক্ত কোন পরিবাহীর রোধ, পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে, অর্থাৎ আমরা বলতে পারি আর ইজ প্রপোর্শনাল টু এল, যখন এ প্রস্থচ্ছেদ, এ মানে হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, এ ধ্রুবক, অর্থাৎ এর কোনো পরিবর্তন হবে না। তার মানে কি, এর মানে কি যদি বলি এর ফিজিক্যাল মানে কি, অ্যাকচুয়ালি ফিজিক্যাল মানে হলো যে ধরো তুমি কোনো একটা পরিবাহী নিয়েছো, এইরকম একটা পরিবাহী নিয়েছো, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এই পোর্শনটা, ঠিক আছে, এর প্রস্থচ্ছেদ এটা তুমি একই রেখেছো, সেম তার নিয়েছো, যেই তারটা কি এরকম ভাবে বাড়িয়ে দিয়েছো, একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়েছো, ঠিক আছে, তারটা কিন্তু বড় করে দিয়েছো, অর্থাৎ দৈর্ঘ্যটা তুমি বাড়িয়ে দিয়েছো। ঠিক আছে, তো দৈর্ঘ্যটা যদি বাড়াও তাহলে কি হবে, দৈর্ঘ্যটা বাড়ালে কি হবে, ভালো করে ভাববে, দৈর্ঘ্যটা বাড়ালে কি হবে, বাধাও বাড়বে, তাই না? দৈর্ঘ্যটা যদি তুমি বাড়াও তাহলে কি হবে, তোমার বাধাও কিন্তু বেড়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। কেন বলো, দেখো ধরো ইলেকট্রনটা, কথা বলছি, ইলেকট্রনটা এইখান থেকে এইখানে ফ্লো হচ্ছে, এইখানে যদি ইলেকট্রনটা ফ্লো হয়, এইখানে এতটা পথ যেতে ইলেকট্রনটা যে পরিমাণ বাধার সম্মুখীন হবে, যদি আরো বড় হয়, পরিবাহীটা অনেক বড় হয়, তাহলে নিশ্চয়ই আরো বেশি বাধার সম্মুখীন হবে, তাই না? অর্থাৎ আমরা কি বলতে পারি, বেশি বাধার সম্মুখীন হওয়া মানে কি, রোধ বেশি হয়ে যাওয়া, অর্থাৎ কি পরিবাহীটার রোধ বেড়ে যাবে, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে পরিবাহীর রোধ কিন্তু বেড়ে যাবে, সরাসরি কিন্তু বেড়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ যদি আমাদের দৈর্ঘ্য বাড়ে, অর্থাৎ দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে কি হবে, পরিবাহীর রোধ বেড়ে যাবে। ক্লিয়ার না? অর্থাৎ দৈর্ঘ্যের সাথে কিন্তু সরাসরি সমানুপাতিক। ঠিক আছে, এটা ইকুয়েশন 1 দাও, এটা সমীকরণ 1 দাও, ইকুয়েশন 1। ঠিক আছে, এইবার আমাদের পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর যে কিভাবে নির্ভর করে সেটা আমরা দেখব। চলো দেখো, পরিবাহী প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীলতা বলছে কি, বলছে যে একই উপাদান ও একই দৈর্ঘ্যযুক্ত কোন পরিবাহীর, কি বলছে, একই উপাদান এবং একই দৈর্ঘ্যযুক্ত কোন পরিবাহীর রোধ, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আর ইজ প্রপোর্শনাল টু 1/a, যখন এল স্থির বা ধ্রুবক। ঠিক আছে, দেখো ব্যাপারটা কি, ধরো কথার কথা কি বললাম যে একই উপাদান এবং একই দৈর্ঘ্যযুক্ত। ধরো তুমি এইরকম একটা পরিবাহী নিলে, ঠিক আছে, যার এইটা দৈর্ঘ্য এল,
ভালো করে ভাববে, এটা দৈর্ঘ্য এল এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। এইবার তুমি একই দৈর্ঘ্যযুক্ত আরেকটা পরিবাহী নিলে, একই দৈর্ঘ্যযুক্ত আরেকটা পরিবাহী নিলে, কিন্তু তার প্রস্থচ্ছেদটা কিন্তু আগের তুলনায় কিন্তু বেশি হয়ে গেল, এটা এ প্রাইম দাও। ঠিক আছে, এবার ভাবো একটা ইলেকট্রন এইখান থেকে যদি যাত্রা শুরু করে এইখান থেকে যদি যায়, সেইখানে যে পরিমাণ বাধা পাবে এইখানে তার থেকে বেশি বাধা পাবে না কম বাধা পাবে? দেখো অবশ্যই তার রাস্তাটা চওড়া হয়ে গেছে, তাই না? রাস্তাটা যদি চওড়া হয়ে যায় তাহলে নিশ্চয়ই এখানে কম বাধা পাবে। কম বাধা পাওয়া মানে কি? রোধ কি কম। তার মানে যখন পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখো এখানে বেড়ে গেছে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি বেড়ে যায় তাহলে বাধাটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে না? তার মানে কি ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ যদি এ বাড়ে অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ে তাহলে বাধাটা কিন্তু কমে যাবে, তাই না? ব্যাপারটা তুমি এভাবে ভাবতে পারো। ধরো তুমি কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছ, সেই রাস্তার এরকম তুমি ধরো কোনো একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছ, ঠিক আছে? এখানে যাচ্ছ, এইখানে নিশ্চয়ই গাড়ি ঘোড়া চলবে, বিভিন্ন লোকজন থাকবে। এইখান দিয়ে এই সরু রাস্তা দিয়ে যেতে তোমার যে পরিমাণ বাধা হবে একটা মোটা রাস্তা দিয়ে যেতে তার থেকে বাধা বাড়বে না কমবে? নিশ্চয়ই কমে যাবে। মোটা রাস্তা তুমি একটা সাইড দিয়ে কিন্তু চলে যেতে পারবে, তাই না? তাহলে নিশ্চয়ই রাস্তা যদি মোটা হয় তাহলে কি হবে? তাহলে তোমার বাধাটা কমবে। অর্থাৎ যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই মোটা হওয়া ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ কোনো একটা রাস্তা যদি তোমার মোটা হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তার বাধাটা কিন্তু কমে যাবে, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক। এটা ইকুয়েশন 2 দাও। ঠিক আছে, বোঝা গেল? ইনভার্সলি প্রপোর্শনাল বোঝা গেল কিভাবে পরিবাহী প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। ঠিক আছে, আর একটা কি আছে? আর একটা হলো উপাদানের উপর নির্ভরশীলতা, অর্থাৎ কোনো পরিবাহীর উপাদানের উপর কিভাবে নির্ভর করে। চলো সেটা দেখাই। দেখো আমার 3 নম্বর ছিল। 3 নম্বর কি ছিল? পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীলতা ছিল তো। ঠিক আছে, দেখো এটা সিম্পল ভাবে বুঝবে। মনে করো তুমি একটা একই দৈর্ঘ্য, ধরো একই দৈর্ঘ্যযুক্ত একটা কি নিয়েছিল, একটা তুমি ধরো তামার তার নিয়েছো। ঠিক আছে, একই দৈর্ঘ্যযুক্ত তামার তার, একই দৈর্ঘ্য এবং একই প্রস্থচ্ছেদ যুক্ত, ধরো দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ এ যুক্ত একটা তামার তার নিয়েছো। আর একটা তুমি সেম একই দৈর্ঘ্য এবং একই প্রস্থচ্ছেদ যুক্ত আর একটা তুমি কি নিয়েছো? রূপোর তার নিয়েছো। ভালো করে ভাববে, এটা হলো রূপো। ঠিক আছে, নিয়েছো সেম দৈর্ঘ্য এবং সেম প্রস্থচ্ছেদ যুক্ত নিয়েছো। বলছে দেখো দুজনের উপাদান আলাদা। এটা কি নিয়েছো? লালটাকে কি বললাম আমি? লালটাকে বললাম তো তামার তার, তাই না? তামার তার। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে সেম দৈর্ঘ্য সেম প্রস্থচ্ছেদ যুক্ত, আর এটার ক্ষেত্রে সেম দৈর্ঘ্য সেম প্রস্থচ্ছেদ, দুটোর ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ সমান। তা সত্ত্বেও এদের কিন্তু উপাদান দুটো আলাদা, অর্থাৎ একটা কিন্তু তামা একটা কিন্তু রূপো। দেখা গেছে যে রূপোর ক্ষেত্রে কিন্তু রোধ অনেকটাই কম। ঠিক আছে, রূপোর ক্ষেত্রে, অর্থাৎ রূপোর ক্ষেত্রে কিন্তু রোধ অনেকটাই কম। রূপোর ক্ষেত্রে রোধ কম। ঠিক আছে, অর্থাৎ এইভাবে কিন্তু পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। অর্থাৎ এরকম এক পরিবাহী আছে, যেরকম ধরো রূপোর ক্ষেত্রে রোধ কম, তার মানে কি এর পরিবাহিতা বেশি হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু পরিবাহীর যে উপাদান সেই উপাদানের উপর নির্ভর করে। অর্থাৎ আলাদা আলাদা যদি মেটেরিয়াল হয় সেক্ষেত্রে কিন্তু রোধের কিন্তু মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে কিন্তু রূপোর উপর বা তামার উপর, মানে অর্থাৎ পদার্থের প্রকৃতির উপর, অর্থাৎ উপাদানের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে। ঠিক আছে, দেখো এবার আমাদের 1 এবং 2 নং যে সমীকরণ, 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, দেখো 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি? দেখো এখানে যৌগিক ভেদের যে ফর্মুলা, সেই ফর্মুলা তুমি কাজে লাগিয়ে দাও। অর্থাৎ আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, ঠিক না? এটা হচ্ছে তো। তাহলে দেখো যদি প্রপোর্শনালিটি থাকে, আমরা জানি ছোটবেলায় পড়েছি আমরা, প্রপোর্শনালিটি থাকে তাহলে সেটা তুলতে গেলে কি করে? একটা সমান সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক আনতে হয়। সেই ধ্রুবকটা আনো, সে আর সমান সমান, এটাকে বলা হয় রো ইন্টু একটু বেঁকানো পি এর মতো, এল ইন্টু এ। ঠিক আছে, এটাকে এই রো কে বলে, এইটাকে বলে হলে এই রোকে বলা হয় কি বলতাম? এটাকে বলা হয় রো। দেখো তোমরা লিখে নাও পাশে, নাহলে তোমরা ভুলে যাবে। এটা একটা গ্রিক ওয়ার্ড, এইটাকে বলা হয় রো। ঠিক আছে, রো। ঠিক আছে,
এই রো হলো একটি সমানুপাতিক ধ্রুবক, রো হলো একটি সমানুপাতিক ধ্রুবক। এই রোকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক বা পরিবাহীর আপেক্ষিক রোধ। ঠিক আছে, এই রোকে বলে পরিবাহীর রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। ঠিক আছে, এই রোকে বলা হয় পরিবাহীর কি বললাম রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। ঠিক আছে, এই রো কার উপর নির্ভর করে? রো এর মান কিন্তু পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না। রো এর মান নির্ভর করে কোনো একটা পরিবাহীর কি উপাদানের প্রকৃতি এবং উষ্ণতার উপর। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এই রো এর মান আমি কি বললাম, রো এর মান কিন্তু নির্ভর করে কোনো একটা পরিবাহীর কি কোনো একটা পরিবাহীর উপাদান এবং উষ্ণতার উপর কিন্তু নির্ভর করে। ঠিক আছে, চলো এটা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে তোমরা লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের অনেক সময় মনে হতে পারে যে রো এর মান নির্ভর করে কিন্তু দেখো এল এবং এ এর উপর, এটা কিন্তু একদমই ভুল ধারণা। কারণ রো তো একটা সমানুপাতিক ধ্রুবক আসলো। ঠিক আছে, রো কিন্তু একটা সমানুপাতিক ধ্রুবক এসছে। তাহলে রো এর মান আমি কি বললাম যে রো এর মান নির্ভর করে পরিবাহীর কি বললাম পরিবাহীর উপাদানের উপর এবং কি উষ্ণতার উপর। ঠিক আছে, রো এর মান নির্ভর করে পরিবাহীর উপাদানের উপর ও উষ্ণতার উপর। ঠিক আছে, যদি কোনো পরিবাহীর কিন্তু উষ্ণতা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু রোধাঙ্ক অর্থাৎ রো এর মান কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ কোনো একটা তার যদি তামার তৈরি হয় সেক্ষেত্রে একরকম রোধাঙ্ক হবে, যদি রূপোর তৈরি হয় সেক্ষেত্রে একরকম রোধাঙ্ক তৈরি হবে। ঠিক আছে, বোঝা গেল? এই অবধি ক্লিয়ার? চলো ভিডিও পজ করো, টুকে নাও। তাহলে আমরা কি দেখলাম যে কোনো পরিবাহীর রোধ আর সমান সমান রো ইন্টু এল বাই এ। এখান থেকে কিন্তু রোধাঙ্কের সংজ্ঞা দেওয়া যায় কি, ধরো যদি এল ইকুয়ালস টু 1 হয় এবং এ সমান সমান যদি 1 হয় তাহলে দেখো হচ্ছে কি আর সমান সমান রো, হচ্ছে কি হচ্ছে না? এইখান থেকে কিন্তু রোধাঙ্কের সংজ্ঞা দেওয়া যায়। দেখো কি করে দিচ্ছি আমরা, রোধাঙ্কের সংজ্ঞা। দেখো এল কি বললাম, এল ছিল দৈর্ঘ্য, অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর দুই প্রান্তের রোধকে বলা হয় ওই পরিবাহীর রোধাঙ্ক। বোঝা গেল? চলো কি বললাম যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের কোন পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে মধ্যবর্তী অংশের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয়। ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? এখানে তোমাদের কিন্তু এরভাবে কোশ্চেন আছে, কোন পরিবাহীর রোধাঙ্ক এত বলতে কি বোঝো? চলো একটা উদাহরণ নাও, তামার রোধাঙ্ক উদাহরণ নাও। এটা কিন্তু পরীক্ষা আসে, এরকম টাইপের কোশ্চেন আসে। তামার রোধাঙ্ক
1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝো? ঠিক আছে, এরকম কোশ্চেন আসে। তামার রোধাঙ্ক এত বলতে কি বোঝো? দেখো এইখানে ঠিক সংজ্ঞা, যেটা সংজ্ঞা থেকে তুমি বলতে পারবে। ঠিক আছে, অবশ্যই তোমাকে তামার রোধাঙ্ক এত সেন্টিমিটার বলতে এখানে 20 ডিগ্রি, এখানে তোমার দেওয়া থাকবে যে এটা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। ঠিক আছে, কোশ্চেনে দেওয়া থাকবে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। কারণ দেখো রোদের মানটা কিন্তু উষ্ণতার উপর অবশ্যই নির্ভর করে, তোমাদের একটু আগে বললাম, তাই না? উষ্ণতার উপর এবং পরিবাহী উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে, তাহলে অবশ্যই এটা দেওয়া থাকবে। তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে অ্যান্সারটা আমরা কি বলতে পারি? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 সেন্টিমিটার দৈর্ঘ্য। চলো আমরা একবারে বলি, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের কোনো তামার, কারণ তামার ছিল তো, তাই তো, তামার ছিল তো, কোনো তামার ব্লকের 2 বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ হবে এত। তামার ব্লকের 2 বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত ওহম। বোঝা গেল? এখানে দেখো তামা না দিয়ে অন্য কোনো ধাতুও তোমাকে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তুমি একইভাবে একই ফ্যাশনে করবে। যদি ধরো তোমাকে দিয়ে দেয় রূপর রোধাঙ্ক, একটা ভ্যালু দিয়ে দিলে এত সেন্টিমিটার, ওহম সেন্টিমিটার বলতে কি বোঝো? ঠিক আছে, এই দেখো ওহম সেন্টিমিটার রোধাঙ্কের একক, আমি আসছি রোধাঙ্কের এককে। ঠিক আছে, এটা বুঝে নাও। তাহলে তুমি এখানে বলতে পারো তোমাকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের কোনো তামার ব্লকের, বা তুমি কোনো তামার চৌপল বলতে পারো, সমকোণী চৌপল, যেরকম কোনো তামার পরিবাহীর 2 বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ হবে এত। ঠিক আছে, এখানে তুমি তামার একটা যুক্ত করে দাও, তামার ব্লক যুক্ত করে দাও। ঠিক আছে, তামার তামার ব্লকের 2 বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ হবে কিন্তু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওহমস। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে চলো দেখো নেক্সট চলে আসি আমরা রোধাঙ্কের একক। দেখো এইমাত্র আমরা কি বললাম? আর সমান সমান রো ইন্টু এল বাই এ। ঠিক আছে, তাহলে রো সমান সমান আমরা কি লিখতে পারি? আর ইন্টু এ বাই এ লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। চলো রোধাঙ্কের প্রথমে আমরা বার করি এসআই ইউনিট, এসআই একক। দেখো এসআই একক কি হচ্ছে? রো এর, দেখো আর এর একক কি? ওহম, ঠিক কি না? দেখো ক্ষেত্রফল মিটার স্কোয়ার, দৈর্ঘ্য মিটার, একটা কেটে গেল, কি পড়ে রইল? ওহম মিটার। ঠিক আছে, ওহম মিটার। রোধাঙ্কের একক কি তাহলে? ওহম মিটার। এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি দিয়ে করো। চলো সিজিএস একক, সিজিএস একক কি হচ্ছে? দেখো একইভাবে কি রো সমান সমান সিজিএস। দেখো এখানে রোধের যে এককটা, সেই এককটা কিন্তু সিজিএস এবং এসআই দুটোতেই কিন্তু আমরা ওহম হিসাবে নেব। ঠিক আছে, রোধের ওই ব্যবহারিক এককটা ওহম, আমি আগের দিনও বলেছিলাম। ঠিক আছে, এখানে তাহলে ওহম নেও। আর সিজিএস এর এই যে ক্ষেত্রফল, তার একক কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আর এটা হলো সেন্টিমিটার, একটা কেটে যাবে, সেন্টিমিটার, তাহলে কি পড়ে রইল? ওহম ইন্টু সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে তোমার সিজিএস এ কিন্তু ওহম সেন্টিমিটার এবং এসআইতে কিন্তু ওহম মিটার। সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক কি লিখবে? যে 1 ওহম মিটার সমান সমান কি? 100 ওহম সেন্টিমিটার। দেখো 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, সেই কারণে দেখো 1 মিটারের জায়গায় কিন্তু আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমার সিজিএস এবং এসআই এককের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু হয়ে গেল। বোঝা গেল রোধাঙ্কের একক। এবার চলে আসি আমরা রোধাঙ্কের মাত্রা। চলো রোধাঙ্কের মাত্রা বার করি আমরা। দেখো রোধাঙ্কের মাত্রা, রোধাঙ্কের ফর্মুলাটা আগে লেখো। আমরা জানি কি আর সমান সমান রো ইন্টু এল বাই এ, তাহলে রো সমান সমান আর ইন্টু এ
বাই এল। দেখো এইবার এইখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস, দেখো আর এর যে মাত্রা, আর এর মাত্রা কিন্তু আমাদের আগে বার করতে হবে। দেখো আর এর মাত্রা কিন্তু আগের কোনো ক্লাসে আমরা বার করিনি। চলো এবার আমরা আর এর মাত্রা তোমাকে বার করে দেখাবো, ঠিক আছে? আর এর মাত্রা আমরা এদিকে বার করি, চলো দেখা যাক। দেখো আর সমান সমান কি ভি বাই আই, ঠিক কি না? ওহমস ল, ভি ইকুয়ালস টু আই আর তো। এবার দেখো ভি এর যে মাত্রা, এই মাত্রাটা কিন্তু তোমাদের আমি বার করে দিয়েছিলাম। ভি এর যে মাত্রা মনে আছে? ভি এর মাত্রা কি ছিল? দেখো ভি সমান সমান কি ছিল? ওয়ার্ক ডান বাই কি ছিল? ওয়ার্ক ডান বাই কিউ ছিল। ওয়ার্ক ডান মানে কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ঠিক কি না? আর কিউ মানে হলো আই ইন্টু টি। তাহলে এখান থেকে তো ওয়ার্ক ডানের যে মাত্রাটা, সেই মাত্রাটা বেরিয়ে গেছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা কিন্তু তোমার কিসের মাত্রা বেরিয়ে গেল? ভি এর মাত্রা বেরিয়ে গেল, ঠিক না? তাহলে ভি এর মাত্রা তুমি এখানে বসিয়ে দাও। যদি বসিয়ে দাও এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, ঠিক আছে? এটা কিন্তু কার মাত্রা তোমার? এটা কিন্তু তোমার মাত্রা হলো ভি, আই হলো এই, ঠিক আছে? একটু ডিফিকাল্ট, ঠিক আছে, কিন্তু আমাদের করতে হবে। এবার দেখো কি হচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই উপরে চলে গেল, কত হচ্ছে? আই টু দি পাওয়ার -2 হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু তোমার কিসের মাত্রা বেরিয়ে গেল? এটা কিন্তু তোমার আর এর মাত্রা বেরিয়ে গেল। এবার আর এর মাত্রা যদি বেরিয়ে যায়, তুমি এই আর এর মাত্রা কিন্তু এখানে বসিয়ে দাও। যদি বসিয়ে দাও, দেখো কি পাচ্ছ? দেখো দেখো যদি বসিয়ে দাও রো এর মাত্রা, আর এর মাত্রা কি পাচ্ছ? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। তোমাদের কাছে মনে হচ্ছে একটু ডিফিকাল্টি না? কোনো ব্যাপার না, এল স্কোয়ার, ঠিক আছে, বাই দেখো এল এর মাত্রা তো অবশ্যই এল হবে। এখানে করতে করতে এগুলো হয়ে যাবে। দেখো এইখান থেকে দেখো একটা এল কেটে যাচ্ছে না? এখানে দুটো আছে, তাহলে এখানে একটা এল পড়ে থাকবে, তাহলে এখানে একটা এল পড়ে রইলো, এখানে একটা এল কেটে গেল। তাহলে কি হচ্ছে দেখো তো, এম এল কিউব টি টু দি পাওয়ার -কিউব আই টু দি পাওয়ার -2। কি স্যার কি বলছেন? এসব পরীক্ষায় আসবেই না কোনোদিন? আরে বাবা, পরীক্ষায় তো কত কিছুই আসে না। পরীক্ষায় কি অ ক খ আসে? কিন্তু তাও তো আমরা ছোটবেলা শিখেছি অ ক খ, তাই না? তাহলে রো এর যে মাত্রাটা, সেই রো এর মাত্রা দেখো বেরিয়ে গেল, কি বেরিয়ে গেল? এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। দেখো করতেও কিন্তু একটা মজা লাগলো। তাই আর এর মাত্রা বার করে নিলাম, আর এর মাত্রা বার করে তারপরে কিন্তু আমরা রোধাঙ্কের কিন্তু মাত্রা বার করলাম, ঠিক আছে? ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমরা রোধাঙ্কের মাত্রা বার করে নিতে পারবে। একবারে আমরা আর এর মাত্রা দেখাইনি বলে একবারে কিন্তু আমরা দেখিয়ে দিলাম, ঠিক আছে? চলো দেখো একটা ছোট্ট প্রমাণ আমরা করব। বলেছে যে দুটি পরিবাহীর প্রথমটি দৈর্ঘ্য প্রস্থ রোধাঙ্ক যথাক্রমে L1 A1 ρ1, ঠিক আছে? একটা পরিবাহী, ধরো এই একটা পরিবাহী আছে, এই পরিবাহীটির দৈর্ঘ্য বলে দিয়েছে L1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলেছে A1 এবং রোধাঙ্ক উপাদানের ρ1, ঠিক আছে? আর একটা পরিবাহী বলেছে, সেই পরিবাহীটার ক্ষেত্রেও বলেছে যে অন্য পরিবাহী দৈর্ঘ্য প্রস্থ রোধাঙ্ক যথাক্রমে L2, এটা বলে দিয়েছে A2 এবং এটা বলে দিয়েছে কত? ρ2। বলছে পরিবাহী দুটির রোধের তুলনা করো। আচ্ছা দেখো এখান থেকে কি আসবে? এইখান থেকে এই পরিবাহীটার রোধ R1 সমান কি হয়ে যাবে? ρ1 L1 ইন্টু A1, ঠিক না? এই পরিবাহীটার কি হয়ে যাবে? R2 সমান কি হয়ে যাবে? দেখো ρ2 L2 বাই A2, দুজনের তুলনা করতে বলেছে, সুতরাং ইস্টু করে দাও। সুতরাং R1 ইস্টু R2, ঠিক আছে? বা R1 বাই R2 এটা করলেও হবে। এটা করলে কি হয়ে যাবে? দেখো ρ1 L1 বাই A1 ইস্টু ρ2 L2 বাই A2। দেখো তাহলে R1 বাই R2 সমান কি হচ্ছে? দেখো ρ1 বাই ρ2 ইন্টু L1 বাই L2 ইন্টু, দেখো এখানে ইন্টু কি হয়ে যাবে? এখানে ইন্টু হয়ে যাবে যে বাই হয়ে যাবে A2 বাই A1, ঠিক আছে? তাহলে অনুপাতটা কিন্তু বেরিয়ে যাবে এইখান থেকে। এটা আমি কেন করালাম? এইখানে কিন্তু বিভিন্ন ম্যাথ তোমাদের কিন্তু করতে পারবে, বোঝা গেল? এই জায়গাটা দেখো, এই জায়গাটা যদি আমি ক্লিয়ারলি এই দিকটা করি, তাহলে কী হতো? দেখো যদি আমি এই জায়গাটা তোমাদের এই আলাদাভাবে বলে দিই যে ρ1 L1 বাই A1 বাই হতো কি ρ2 L2 বাই A2, এটা হতো তো। তাহলে এখানে কি হচ্ছে? দেখো ρ1 বাই ρ2 ইন্টু L1 বাই A1 গুণ আকারে কি হয়ে যাবে? A2 বাই L2 হতো কি হতো না? তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলেই তো এটা হয়, ঠিক আছে? তাহলে দেখো ρ1 ইন্টু ρ1 বাই ρ2, অর্থাৎ দুটো রোধের মধ্যে তুলনা কিন্তু এখানে তোমার বেরিয়ে গেল। এখান থেকে ম্যাথ আছে, এই প্রমাণটা তোমরা একটু জাস্ট করে রাখবে, কিছুই না, আলাদা আলাদা জিনিস, সেটা কিন্তু তোমরা একবার করে রাখবে জাস্ট, ওকে?
দেখো আমরা যে একটা অঙ্ক করব, প্রথমে দেখো অঙ্কটা দেখো উপরে বলছে একটি পদার্থের রোধাঙ্ক 9 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। আচ্ছা, প্রথমে কি ইনফরমেশন দেওয়া আছে? রোধাঙ্ক, তাই না? রোধাঙ্ক বলে দিয়েছে, লেখো রোধাঙ্ক রো সমান সমান কি বলে দিয়েছে? 9 × 10⁻, কত বলেছে? -6 ওহম সেন্টিমিটার দেওয়া আছে। ওই পদার্থের 0.3 সেন্টিমিটার ব্যাস, আচ্ছা ব্যাস সমান সমান কত দেওয়া আছে? 0.3 সেন্টিমিটার। দেখো প্রথম কাজ হলো ব্যাস দিলে ব্যাসার্ধ বার করে নেওয়া। সুতরাং ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান সমান 0.3 / 2। ঠিক আছে, তাহলে আমরা একবারে এরিয়াটা বার করে নিই। তাহলে এরিয়া সমান সমান কত হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই তো? ক্ষেত্রফল এ সমান সমান কি? πr²। তাহলে পাই ইন্টু আর মানে কত? এইটা, তাহলে 0.3/2 তার স্কোয়ার। এটাকে লিখি পাই ইন্টু 0.3 তার স্কোয়ার বাই 4। ঠিক আছে, এইবার বলে দিয়েছে দেখো ব্যাসের কত দৈর্ঘ্যের তার নিলে রোধ 1 ওহম হবে। রোধ বলে দিয়েছে, দেখো রোধ আর সমান সমান 1 ওহম, কত সেন্টিমিটার তার নিলে, অর্থাৎ তোমাকে কি বার করতে হবে? তোমাকে এল বার করতে হবে। ঠিক আছে, দেখো ফর্মুলা দেখো, আমরা জানি আর সমান সমান কি? রো ইন্টু এল বাই এ। এখানে এল বার করতে হবে, তাই না? তাহলে এল সমান সমান কি হচ্ছে? এল সমান সমান আর ইন্টু এ বাই রো। ঠিক আছে, সব মান বসাও। দেখো আর এর মান কত আছে? আর এর মান 1, এর মান কত? এরিয়ার মান কত? এরিয়ার মান দেখো পাই ইন্টু 0.3 স্কোয়ারকে 0.3 × 0.3 লিখি, দুবার লিখি। ঠিক আছে, একই তো ব্যাপার। নিচে একটা 4 আছে, 4 লিখলাম, খুব ভালো কথা। বাই রো এর মান কত আছে? দেখো রো এর মান 9 × 10⁻⁻6। আর কিছু আছে? বাদ গেছে কিছু? আর দেখো কিছু বাদ যায়নি। এই জিনিসটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করবে? ক্যালকুলেশন, ম্যাথ কিন্তু ভালো করে করো। ক্যালকুলেশন যদি না করতে পারো তুমি কিন্তু সব জায়গায় পিছিয়ে পড়বে। ঠিক আছে, চলো ক্যালকুলেশনটা করি আমরা। চলো দেখা যাক তাহলে কি হচ্ছে। দেখো 1টাকে বাদ দাও, 1টা যেরকম আছে চলে যাও। পাই কি আমরা কি লিখতে পারি? 22/7, অর্থাৎ 22/7, কোনো অংশে ভুল নেই আমাদের। ইন্টু কি? ইন্টু 0.3। দেখো 0.3 কি আমরা 3 × 3 লিখি, দশমিক তুলে দিই। দশমিক যদি তুলে দিই তাহলে এখানে কি হয়ে যাবে? 10 × 10 হয়ে যাবে। ঠিক না? দশমিক তুলে দিলাম। আর নিচে কি বলে রয়েছে? নিচে একটা 4 আছে, ইন্টু 9 আছে, ইন্টু 10⁻, কত আছে? -6 আছে। ঠিক আছে, বোঝা গেল? এবার তুমি কাটাকাটি করো। দেখো 3 × 3 = 9, এই 9 পুরোটাই কেটে যাবে। 3 × 3 = 9। আর কাটাকাটি যায়? হ্যাঁ, আরেকবার যায়। 2, এটা কি 11। তাহলে উপরে আছে 11, নিচে আছে কত? দেখো নিচে আছে তোমার, এখানে হবে 10 × 10। ঠিক না? তাহলে চলো, উপরে আছে 11, নিচে আছে দেখো 7 × 2 = 14। ঠিক আছে, আর এখানে আরেকটা নিচে আছে, দেখো নিচে ইন্টু 10⁻⁻6, অর্থাৎ 10 কে লিখলাম স্কোয়ার ইন্টু 10⁻⁻6। তোমরা সবাই সূচক করেছো, সূচকের নিয়ম অনুযায়ী এই দুটোকে যদি করা হয় তারপর 10⁻⁻4 হয়ে যাবে। 10⁻⁻4টাকে উপরে চলে যাবে, 10⁻4 হয়ে যাবে, অর্থাৎ 11/14 ইন্টু 10⁻4। এই অবধি বোঝা গেল? হ্যাঁ, বলছে স্যার এত বড় ক্যালকুলেশন কি পরীক্ষায় দেবে? আরে ভাই, ক্যালকুলেশন তো করতেই হবে। ঠিক আছে, এটা যদি এভাবে ভাগ করো, দেখো ভাগ করলে কি হচ্ছে? 11 14 দিয়ে তুমি যদি ভাগ করলে তোমার কি হচ্ছে? তুমি একটু নিজে দেখো তো একটু। যদি তুমি ভাগ করো ঘটনাটায়, দেখো কি হচ্ছে? ভাগ করলে তোমার কি হচ্ছে? দেখো দশমিক নেবে তুমি, একটা দশমিক নিল, দশমিক দিলে 110, তাই তো? 110, তাহলে 14 ঘরের তোমার টেবিল পড়ো, 14 ঘরের টেবিল পড়ো, 70 84 98, তাই তো? তাহলে 7 98 110 12 মানে 120, 120 হচ্ছে তোমার 8 নাও। তাহলে 8 হচ্ছে, 8 0 80, তাহলে 5 হচ্ছে, তাই তো? আর 3টে ঘরে পরে নেওয়ার দরকার নেই, 10⁻4। এটাকে যদি দেখো তাহলে লিখছো, দেখো 7850 এত সেমি। ক্লিয়ার কি ক্লিয়ার না?
এত সেমি। ক্লিয়ার? ক্যালকুলেশন কিন্তু কোথাও বলছে স্যার এত বড় ক্যালকুলেশন কি পরীক্ষা আসবে? দেখো এটা কোনো ম্যাটার নয়, পরীক্ষা আসতেই পারে, না আসার কি আছে। ক্লিয়ার তো? ঠিক সেম অঙ্ক, একেবারে সেম অঙ্ক। এরপরে যে অঙ্কটা, সেই অঙ্কটা দেখো, সেম অঙ্ক যেটা, এরপরের অঙ্কটা দেখো, একেবারে সেম অঙ্ক, দেখতে পাচ্ছ? সেই অঙ্কটা একেবারে সেম অঙ্ক, শুধু ওখানে কি দেওয়া আছে দেখো, পরের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা শুধুমাত্র দেওয়া আছে তোমার যে আগেরটায় ব্যাস ছিল, এখন ডাইরেক্ট তোমার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। তাহলে অঙ্কটা তুমি একইভাবে করতে পারবে। ঠিক আছে? কি বলেছে? একটি পদার্থের রোধাঙ্ক 8 × 10⁻6 কি ওহম মিটার। তাহলে রোধাঙ্ক রো বলে দিয়েছে 8 × 10⁻6 ওহম সেমি। ঠিক আছে? আর কি বলে দিয়েছে? 0.2 সেন্টিমিটার ব্যাসার্ধ, অর্থাৎ আর বলে দিয়েছে 0.2 সেমি। তাহলে এই বেরিয়ে যাবে পাই আর স্কোয়ার, তাই না? তাহলে হলো পাই মানে কত, পরে বসাবো, পাই × আর স্কোয়ার মানে হলো 0.2 তার স্কোয়ার। ঠিক না? আর কি বলে দিয়েছে? তারের রোধ বলে দিয়েছে 1 ওহম। দেখো আগের ফর্মুলা তো এল বার করতে হবে তোমাকে, তাই তো? আর সমান সমান কি হবে? আর সমান সমান রো ইন্টু এল বাই এ। তাহলে এল সমান সমান কি হচ্ছে? আর ইন্টু এ বাই রো। সব ভ্যালু বসিয়ে দাও। আর এর মান 1, এর মান কত? পাই ইন্টু 0.2 তার হোল স্কোয়ার। ঠিক আছে? রো এর মান কত? রো এর মান হতো তোমার 8 × 10⁻6। দেখো এই ক্যালকুলেশনটা আমি করব না, এটা যত হবে তোমরা কিন্তু করবে। ক্লিয়ার? সেম জিনিস তোমরা কিন্তু ক্যালকুলেশনটা করবে। ঠিক আছে? চলো অঙ্কটা দেখো স্ক্রিনের উপরে। বলছে 6 ওহম রোধের ধাতব তারকে এমনভাবে টানা হলো যাতে ওর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যে দ্বিগুণ হয়, অন্তিম রোধ কত হবে? তোমাকে সিম্পলি একটা অঙ্ক বলেছে, কিন্তু অঙ্কটা অতটা সিম্পল নয়। ঠিক আছে? রোধ কত বলে দিয়েছে? আর সমান সমান 6 ওহম, তাই না? 6 ওহম, ভালো কথা। এই যে ধরো L1, এখানে ধরো তারটাকে টেনে লম্বা করা হয়েছে, দৈর্ঘ্য কত বলেছে? L2, L2টা বলেছে প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ। এইটা তোমাকে ইনফরমেশন দিয়ে দিয়েছে অঙ্কতে, আর কিচ্ছু দেয়নি। বলেছে অন্তিম রোধ কত হবে। ঠিক আছে? এটা প্রাথমিক, এটা অন্তিম রোধ কত হবে, অর্থাৎ এখানে এটা যদি R2 হয়, R2 সমান সমান কত হবে সেটা বার করতে দিয়েছে। কি করবে তবে? মনে করি এই প্রাথমিক অবস্থা এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ধরে নাও, এর ক্ষেত্রফল A2। এই পদার্থটাকেই তো টেনে বানানো হচ্ছে, তাহলে এর যে আয়তনটা, সেই আয়তনটা সেম থাকবে, আয়তনের কোনো কিন্তু পরিবর্তন হবে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে? অর্থাৎ এই যে দুটো কেসেই কিন্তু আয়তনের কোনো পরিবর্তন, অর্থাৎ এখানে যে আয়তন, এখানে সে আয়তনে, এটা কিন্তু লম্বা হয়েছে, কিন্তু লম্বা হলে কি হবে? এর আয়তন কিন্তু সেম। অর্থাৎ লম্বা, যদি তুমি কোনো একটা জিনিসকে টেনে লম্বা করো তাহলে দেখবে সেটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। এটাকে যদি একটা গার্ডারকে তুমি টানছো, টেনে লম্বা করছো, দেখবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ তাদের আয়তনটা সেম রাখবে। ক্লিয়ার? তাহলে আয়তনটা সেম। এখানে তাহলে আয়তন কত হবে? এখানে আয়তন হবে V1 সমান সমান A1 × L1। এখানে আয়তন কত হবে? এখানেও আয়তন আয়তন V দাও, V1 না দিয়ে, কারণ আয়তন দুজনের ক্ষেত্রে সেম। L2 A2, দেখো এখানে L2 মানে কি 2L1 × A2, দুজনের ক্ষেত্রে আয়তন তো সেম, সুতরাং আমরা বলতে পারি A1 L1 2L1 A2। L1 কেটে গেল, কি পড়ে রইল? A1 2A2। তাহলে A2 সমান সমান A1/2, অর্থাৎ এই ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 তোমার সমান সমান কত হয়ে গেল? A1/2। দেখো এটা আমি ডাইরেক্টলি কিন্তু তোমাদের বলে দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে দেখালাম যে কোনো একটা জিনিসকে তুমি যদি টানো, তার কিন্তু দৈর্ঘ্য যে হারে বাড়ে, মাথায় আগে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ঠিক সেই হারেই কমবে। ঠিক আছে? এটা কিন্তু যদি কোথাও কোনো অঙ্কতে বলতো যে কোনো একটা দৈর্ঘ্যকে 3 গুণ করা হলো, 3 গুণ করা হয় মানে তার প্রস্থচ্ছেদটাও 3 গুণ কমে যাওয়া। ঠিক আছে? এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। চলো এবার এখানে রোধ কত হবে? এখানে রোধ দেওয়া আছে, তাহলে আমরা জানি যে R সমান সমান কি রো L1/A1। এখানে তুমি রো বার করে নাও। রো সমান সমান কত হচ্ছে? দেখো রো সমান সমান তোমার কত হচ্ছে? R × A1/L1। ঠিক কি না? এইটার মান, অথবা তুমি যদি এটা যদি
হ্যাঁ, এটা যদি তুমি নাও বসাতে পারতো, এখানে তুমি এটাও করতে পারতো, রো যদি রো বার করতে পারো বা এমনিও রাখতে পারো তুমি। এখানে দেখো আর এর মান তো 6 দিয়ে দিয়েছে, তাহলে 6 সমান সমান রো L1 ইন্টু A1, এটা করো। ঠিক আছে, এবার দেখো এখানে কত হবে, রোধ R2 সমান সমান কী হবে, রো, দেখো রো দুটোর সেম কিন্তু একই উপাদান, এই জন্য রো দুজনের ক্ষেত্রেই সেম। ঠিক আছে, এখানে কত হচ্ছে দেখো L2 বাই A2, L2 মানে কত 2 ইন্টু L1, A2 মানে কত A1 বাই 2, তাহলে এটাকে যদি করো 4 ইন্টু রো, তাই তো, রো L1 বাই A1, দেখো রো L1 বাই L1 এর মান কত 6, তুমি জানো 4 ইন্টু 6 4 6 24 ওহম, তা তোমার বেরিয়ে গেল 24 ওহম। ক্লিয়ার, তোমার 24 ওহম কিন্তু বেরিয়ে গেল। চলো নেক্সট আরেকটা অঙ্ক দেখো, বলছে দুটি ধাতব তারের দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাত 2:1। ঠিক আছে, দুটি ধাতব তার বলেছে, দুটি ধাতব তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের যে অনুপাত, সেই অনুপাতটা বলেছে কত 2:1। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যদি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত ধরো L1:L2 সমান সমান 2:1, আরটা বলে দিয়েছে ব্যাসার্ধ অর্থাৎ R1:R2 সমান সমান 2:1, এই দুটো বলে দিয়েছে। তাও R1:R2 এটা হয়, তাহলে ক্ষেত্রফল মানে কি, যদি দুদিক দিয়ে পাই গুণ করে দাও, পাই R1 স্কোয়ার ইস্টু পাই R2 স্কোয়ার সমান সমান 2:1, অর্থাৎ আমরা বলতে পারি A1:A2 সমান সমান 2:1, অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাতটাও 2:1 হবে যদি ব্যাসার্ধের অনুপাতটা এটা হয়। ঠিক আছে, আর একটা জিনিস বলে দিয়েছে দেখো, বলে যে ও রোধাঙ্কের অনুপাত বলেছে 2:3, তার মানে কি রোধাঙ্কের অনুপাত কত হবে, আর ρ1:ρ2 সমান সমান 2:3। ঠিক আছে, রোধাঙ্কের অনুপাত 2:3 তোমাকে বলে দিয়েছে। রোধের অনুপাত কত, দেখো একটা ফর্মুলা করেছিলাম, মনে করে দেখো রোধের অনুপাত কত হবে। ঠিক আছে, রোধের অনুপাত ফর্মুলা করেছিলাম আমরা, দেখো R1/R2 সমান সমান আমরা কি করেছিলাম L1/L2 গুণ কি হবে ρ1/ρ2 গুণ A2/A1, আমরা ফর্মুলা করেছিলাম এরকম একটা, তাই না? তাহলে করে দাও তুমি L1/L2, দেখো L1:L2 মানে কি L1/L2, তার মানে কি 2/1 ইন্টু ρ1/ρ2, ρ1/ρ2 করলে কত হবে 2 ইন্টু 3, A1/A2 করলে কত হবে, সরি A2/A1, A2/A1, তাই তো, A1/A2 সমান সমান 2/1, তাহলে A2/A1 উল্টে যাবে 1/2, তাহলে 1/2, এটা কেটে গেল 2/3 R1/R2, অর্থাৎ R1:R2 সমান সমান 2:3। ঠিক আছে, ক্লিয়ার? টু ইস টু থ্রি। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। ঠিক আছে, এই হলো রোধাঙ্কের তোমাদের সমস্ত গল্প। রোধাঙ্ক নিয়ে যা আলোচনা আমরা সমস্ত কিছু এবং ম্যাথ সমেত করিয়ে দিলাম। তো নেক্সট দিন আমাদের অন্য একটা জিনিস নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।